একসময় পাসপোর্টে পাকিস্তানের সিল থাকলে ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া দুঃস্বপ্ন। আজ সেই পাকিস্তানকে ঘিরেই নতুন হিসাব কষছে ব্রাসেলস, ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন। আদলে কি বদলালো, নাকি বদলেছে শুধু স্বার্থের খাতা? আন্তর্জাতিক রাজনীতি বড় বিচিত্র জিনিস। এখানে প্রেম কিংবা শত্রুতা কোনোটাই চিরস্থায়ী নয়। রাষ্ট্রের বেলায়ও নিয়মটা প্রায় এক, পার্থক্য শুধু চায়ের কাপের বদলে এখানে থাকে অস্ত্র চুক্তি, বাণিজ্য চুক্তি আর নিরাপত্তা সহযোগিতার মোটা মোটা নথি। পাকিস্তানের গল্পটা ঠিক তেমনই। একসময় এমন দিন ছিল যখন কারো পাসপোর্টে পাকিস্তানের ভিসার সিল দেখলে পশ্চিমা দূতাবাসের কর্মকর্তারা এমন মুখ করতেন যেন পাসপোর্টের ভাঁজের ভেতর থেকে এখনই কোনো জঙ্গি সংগঠনের সদস্য পদ বেরিয়ে আসবে। ৯০-এর দশক থেকে শুরু করে একবিংশ শতাব্দীর শুরুর দিকে পাকিস্তান ছিল যুদ্ধ, অস্থিরতা, সামরিক টানাপোড়েন এবং সন্ত্রাসবাদের অভিযোগে জর্জরিত এক ভূখণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাকিস্তানের নাম উচ্চারিত হতো এমনভাবে যেন সেটি কোনো দেশই নয়, বরং একটি নিরাপত্তা সতর্কবার্তা। সেই সময় পাকিস্তান ভ্রমণের সিল পাসপোর্টে থাকলে ইউরোপ কিংবা আমেরিকার ভিসা পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে উঠত। সাধারণ পর্যটকের কাছেও পাকিস্তান ছিল এক ধরনের আতঙ্কের নাম। আজ যে পাকিস্তানকে পশ্চিমা বিশ্ব নতুন করে গুরুত্ব দিচ্ছে তার পেছনে রয়েছে একাধিক কৌশলগত বাস্তবতা। দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এমন যে তাকে উপেক্ষা করা পশ্চিমাদের জন্য ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। আফগানিস্তান থেকে মার্কিন ও নেটো বাহিনীর প্রত্যাহারের পর এই বাস্তবতা আরো স্পষ্ট হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সীমান্তবর্তী জঙ্গিবাদ মোকাবেলায় পাকিস্তান হঠাৎ করেই আবার প্রয়োজনীয় হয়ে উঠেছে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রয়োজনের চেয়ে বড় আদর্শ আর নেই, যে কারণে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রভাব এখন পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে পাকিস্তানকে পাশ কাটিয়ে কোনো সমীকরণ দাঁড় করানো কঠিন। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পর্যটন খাত নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সহ বড় বড় ক্রীড়া এবং সাংস্কৃতিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। যে দেশ একসময় বিদেশি খেলোয়াড়দের কাছে ভয়ঙ্কর গন্তব্য ছিল, আজ সেখানে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন নিয়ে আগ্রহ বাড়ছে। ফলে যে পাকিস্তানকে একসময় ঝুঁকিপূর্ণ মিত্র বলা হতো, আজ সেই পাকিস্তানই পশ্চিমাদের অন্যতম কৌশলগত ভরসাস্থল হয়ে উঠছে। ঠিক এই সময়ে ইউরোপের কৌশলগত পরিবেশও দ্রুত বদলাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, লোহিত সাগরের নিরাপত্তা সংকট এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নকে তার বৈশ্বিক অংশীদারত্ব নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় প্রতিযোগিতা, ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা। ইউরোপ একই সঙ্গে বৃহত্তর কৌশলগত স্বায়ত্তশাসন অর্জনের চেষ্টা করছে। ফলে এশিয়া, উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপকে সংযুক্ত করতে পারে এমন দেশগুলোর গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। আর সেই তালিকার উপরের দিকেই রয়েছে পাকিস্তান। ফলে পাকিস্তানকে এখন আর কেবল মানবাধিকার, সুশাসন কিংবা বাণিজ্যিক সুবিধার চশমা দিয়ে দেখা হচ্ছে না, তাকে দেখা হচ্ছে বৃহত্তর ভূরাজনৈতিক দাবার বোর্ডের একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি হিসেবে। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাসের বৈঠক, সেই সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিত ৮ম পাকিস্তান EU কৌশলগত সংলাপ এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দুই পক্ষের সম্পর্ক ধীরে ধীরে অর্থনৈতিক অংশীদারত্বের গণ্ডি পেরিয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। অবশ্য অর্থনীতিও এখানে বড় ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়ন এখনো পাকিস্তানের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি হয়ে আছে জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস প্লাস বা GSP। এই সুবিধার ফলে পাকিস্তান ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়েছে। এর মাধ্যমে রপ্তানি নির্ভর শিল্প শক্তিশালী হয়েছে, কর্মসংস্থান বেড়েছে এবং শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসন সংক্রান্ত আন্তর্জাতিক সনদ বাস্তবায়নে উৎসাহ সৃষ্টি হয়েছে। তবে এখন GSP প্লাস আর পুরো সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করেন। ইউরোপ যখন সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনছে, গ্লোবাল গেটওয়ের মাধ্যমে যোগাযোগ সম্প্রসারণ করছে এবং ইন্দো প্যাসিফিক, দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা বাড়াচ্ছে, তখন পাকিস্তানের কৌশলগত অবস্থান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আরব সাগরের সংযোগস্থলে অবস্থান করার কারণে পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি করিডোর, সামুদ্রিক নিরাপত্তা এবং যোগাযোগ নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় অবস্থান ধরে রেখেছে। ইউরোপের ইন্দো প্যাসিফিক কৌশলে ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও ব্রাসেলস এখন বুঝতে শুরু করেছে যে দক্ষিণ এশিয়াকে কেবল এক দেশের চোখ দিয়ে দেখা যায় না। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং কূটনৈতিক বিকল্প বিস্তৃত রাখতে পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততাও সমান জরুরি। ফলে পাকিস্তান EU আলোচনার বিষয়বস্তু এখন শুধু বাণিজ্য বা বিনিয়োগ নয়,
জলবায়ু সহনশীলতা, শিক্ষা, অভিবাসন, ডিজিটাল সহযোগিতা, আঞ্চলিক কূটনীতি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও এখন আলোচনার অংশ। অবশ্য সম্পর্কের পথে বিতর্কও আছে। ইউরোপ এখনো গণতন্ত্র, সাংবিধানিক স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নকে গুরুত্ব দেয়। পাকিস্তানও নীতিগতভাবে এসবের সঙ্গে একমত। তবে ইসলামাবাদের বক্তব্য হলো তাদের গণতান্ত্রিক বিকাশকে নিরাপত্তা, বাস্তবতা, সাংবিধানিক বিবর্তন এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই মূল্যায়ন করা উচিত। পাকিস্তান মনে করিয়ে দেয় যে গত 2 দশকে দেশটিতে সংবিধান সম্মত উপায়ে একাধিকবার ক্ষমতার পালাবদল হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিচার বিভাগ সক্রিয় রয়েছে, গণমাধ্যম প্রাণবন্ত এবং নাগরিক সমাজের অংশগ্রহণও বেড়েছে। তবে একই সঙ্গে দেশটি দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। এর জন্য মানবিক, অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে বড় মূল্যও দিতে হয়েছে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার পর সীমান্ত পারের জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পাশাপাশি অনিয়মিত অভিবাসন, সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ এবং আঞ্চলিক যোগাযোগের উপরও এর প্রভাব পড়ছে। এই সমস্যাগুলো এখন আর শুধু পাকিস্তানের সমস্যা নয়, ইউরোপের নিরাপত্তা এজেন্ডারও অংশ হয়ে উঠছে। এখানে দুই পক্ষের বিতর্ক এবং মিল দুটোই আছে। পাকিস্তান বলছে নিরাপত্তা বাস্তবতা বিবেচনা করতে হবে, ইউরোপ বলছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য গণতন্ত্র ও মৌলিক অধিকার অপরিহার্য। বাস্তবতা হলো নিরাপত্তা আর গণতন্ত্রকে আলাদা করা যায় না। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছাড়া টেকসই নিরাপত্তা সম্ভব নয়। আবার নিরাপত্তাহীন পরিবেশে গণতন্ত্রও বিকশিত হতে পারে না। তাই আজ পাকিস্তানের গুরুত্ব শুধু মানচিত্রে তার অবস্থানের জন্য নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলার অভিজ্ঞতা, অভিবাসন ব্যবস্থাপনা, সমুদ্রপথে প্রবেশাধিকার এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ক্রমবর্ধমান ভূমিকা। ইউরোপ যদি এখনো পাকিস্তানকে শুধু জিএসপি শর্ত পূরণের খাতায় বন্দী করে রাখে, তাহলে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতায় দেশটি যে ভূমিকা রাখতে পারে তা অদেখাই থেকে যাবে। তবে সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। ইউরোপ যখন দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার নতুন যুগে প্রবেশ করছে, তখন পাকিস্তানের কৌশলগত গুরুত্ব কমছে না, বরং বাড়ছে। আগামী দিনের ইউরোপ পাকিস্তান সম্পর্ক নির্ধারিত হবে শুধু শুল্ক সুবিধা বা বাণিজ্যিক লাভ দিয়ে নয়, বরং দুই পক্ষ নিজেদের অভিন্ন কৌশলগত স্বার্থ কতটা উপলব্ধি করতে পারে তার উপরে। আর যদি ব্রাসেলস ও ইসলামাবাদ সেই অভিন্ন স্বার্থকে স্থায়ী রাজনৈতিক অবস্থায় রূপ দিতে পারে, তাহলে সম্পর্কটি কেবল সফল বাণিজ্যিক অংশীদারত্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ ও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সেতুগুলোর একটিতে পরিণত হবে।